বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নিউ ইয়র্ক সফরকে ঘিরে দেশে ও দেশের বাইরে রাজনীতি জমে উঠেছে। নজিরবিহীনভাবে ডক্টর ইউনূস তার সফরে যুক্ত করেছেন বাংলাদেশে তার মিত্র দল হিসেবে পরিচিত 3টি দলের 4 রাজনীতিককে। সফর সঙ্গী হিসেবে 4 রাজনীতিকের অন্তর্ভুক্তি নিয়ে চলছে তুমুল আলোচনা। দেখা দিয়েছে নানা প্রশ্ন। কেউ বলছেন বিদেশের মাটিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের হেনস্থা থেকে বাঁচতে অধ্যাপক ইউনূস বিএনপি ও জামাতকে পাহারাদার হিসেবে বেছে নিয়েছেন। আবার কেউ বলছেন 3 মিত্রের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কৌশল আর নির্বাচন নিয়ে যে দ্বিমুখী অবস্থান তা দূর করতে হাডসন নদীর তীরকে বেছে নিয়েছেন অধ্যাপক ইউনূস। তাদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতা করতেই উড়িয়ে নিয়ে যাচ্ছেন 4 রাজনীতিককে। তবে একাধিক সূত্র থেকে আমরা আরও একটি তথ্য পেয়েছি। সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টা নিরাপত্তার দায়িত্বে থাকা টিমও নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের সাথে বৈঠক শেষে প্রায় ভেস্তে যেতে বসেছিল অধ্যাপক ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বড় একটি উদ্দেশ্য। সেটি সফল করতে বিকল্প হিসেবে 4 রাজনীতিককে সরকারি টাকায় দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। প্রশ্ন হলো, কি ছিল সেই উদ্দেশ্য যেটি পূরণের জন্য তিনি এতটা মরিয়া? আর কি কৌশলে তিনি বিএনপি ও জামাতকে রাজি করালেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইউনূস তার মিত্রদের পরামর্শে গত 12ই মে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগের। ভাবনা ছিল একদিকে ব্যাপক ধরপাকড়, অন্যদিকে দেশব্যাপী নির্যাতন, দুয়ে মিলে দলটির তৃণমূলের নেতা কর্মীদের অবস্থা সঙ্গীন হয়ে যাবে। তার উপর দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলে তারা মিছিল মিটিং করতে পারবে না। তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে যতই অনলাইনে বক্তব্য দিতে থাকুক না কেন, তাতে দলটি নিয়ে চিন্তা মুক্ত থাকতে পারবে সরকার। কিন্তু গত জুন থেকে দলটির মিছিলের সংখ্যা বাড়তে থাকে। পুলিশের এক প্রতিবেদনে সরকারকে জানানো হয়েছে, আওয়ামী লীগের মিছিলে লোক সংখ্যা শুধু বাড়ছেই না, দলটি গত 1 মাসে যত মিছিল করেছে ক্ষমতায় থাকাকালে তারা 1 মাসে এত মিছিল করেনি। বিষয়টি অধ্যাপক ইউনূস ও তার থিঙ্ক ট্যাঙ্ককে বেশ দুশ্চিন্তায় ফেলেছে। 14ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আওয়ামী লীগ কিভাবে এত মিছিল করছে তা নিয়ে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করা হয়। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে জেএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রাত 9টার দিকে বেতার যন্ত্রে 50 থানার ওসি ও পরিদর্শকদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেন। বার্তাটি হলো, রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলে জবাবদিহি করতে হবে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সহ ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের। এমনকি পরিদর্শকদের থানা থেকে প্রত্যাহারের হুমকিও দেন তিনি। এমন কড়া বার্তা দেওয়ার পর গত 4 দিনে অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। চট্টগ্রামে নিরুপায় হয়ে পুলিশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কাউকে বাড়ি ভাড়া না দিতে মাইকিং করে। পুলিশের সূত্রগুলো বলছে, সরকার এমন আচরণে উল্টো পুলিশের ইমেজের 12টা বাজছে। তবে দেশের আওয়ামী লীগের চেয়ে অধ্যাপক ইউনূসের কাছে বেশি চিন্তার বিষয় এখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আগামী 21শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন। তিনি সেখানে 26শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সূত্রগুলো বলছে, এই সফরকে ঘিরে অধ্যাপক ইউনূসের নিরাপত্তায় থাকা টিম নিউ ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও বাংলাদেশি দূতাবাসের মধ্যে গত সপ্তাহে অধ্যাপক ইউনূসের সফর নিয়ে দফায় দফায় বৈঠক হয়। এর আগে উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনে গিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা শুধু তার বিরুদ্ধে প্রতিবাদই জানায়নি, প্রকাশ্যে ডিম ছুঁড়ে মেরেছিল। এর আগে উপদেষ্টা মাহফুজ আলম নিউ ইয়র্কে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন। এমনকি অধ্যাপক ইউনূস গত বছর যখন জাতিসংঘ সফরে গিয়েছিলেন তখনও আওয়ামী লীগ প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল। কিন্তু দেশে মব সন্ত্রাস সহ নানা কারণে মানুষের আতঙ্ক ও দুর্ভোগ বেড়ে যাওয়ায় এই 1 বছরে ইউনূস সরকারের কাছে মানুষের প্রশ্ন, কবে হবে নির্বাচন, কবে বিদায় নেবে এ সরকার। সেই নির্বাচন নিয়ে চলছে নানা টালবাহানা। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূসের নিরাপত্তা টিমের চিন্তা বেড়েছে। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূস 26শে সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার পর যে কোনো দিন যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটি প্রতিনিধিদের নিয়ে একটি বড় ধরনের পাবলিক গ্যাদারিং করতে চান।
এর মাধ্যমে তিনি দেখাতে চান তার সরকারের প্রতি শুধু দেশের মানুষের নয়, প্রবাসীদেরও সমর্থন আছে। এটি আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের একটি ফার্মের সাথে যোগাযোগ করা হয়। যুক্তরাজ্যে গত জুন মাসে চাথাম হাউজের মাধ্যমে একই ধরনের অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠানের অভিজ্ঞতা সুখকর ছিল না। সেখানে অনেকেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে সরকারের সহযোগিতা করা সহ নানা নেতিবাচক ইস্যুতে প্রশ্ন করে অধ্যাপক ইউনূসকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে নিউ ইয়র্কে একেবারে সরকার সমর্থকদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করে অধ্যাপক ইউনূসের থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু বাংলাদেশ মিশন থেকে যুক্তরাষ্ট্রে এভাবে বাছাই করে অনুষ্ঠান করলে সেটি নিয়ে সমস্যা আরো বাড়ার আশঙ্কার কথা জানানো হয়। পাশাপাশি ওই বৈঠকে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে গেলে স্থানীয় আওয়ামী লীগ কি কর্মসূচি করতে পারে তার তথ্য তুলে ধরা হয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের 2 দিনের কর্মসূচির কথা আমরা জানতে পেরেছি। 22শে সেপ্টেম্বর ডক্টর ইউনূস যখন নিউ ইয়র্কে যাবেন, তখন আওয়ামী লীগ বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে কালো পতাকা দেখাবে এবং তার বিরুদ্ধে স্লোগান দিবে। অধ্যাপক ইউনূস গ্র্যান্ড হায়াতেতে থাকবেন। তিনি যতদিন থাকবেন সেখানে আওয়ামী লীগ তার হোটেলটির চারদিকে অবস্থান নেবে এবং সুযোগ পেলেই প্রতিবাদ জানাবে। সবচেয়ে বড় সমাবেশটি হবে 26শে সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে। সকাল 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই কর্মসূচি করবে দলটি। সেখানে ডক্টর ইউনূসের শাসনামলে সংগঠিত হত্যাকাণ্ড, মব সন্ত্রাস সহ নানা ধরনের অপকর্মের প্রদর্শনী করার অনুমতি নিয়ে রেখেছে দলটি। এসবের চিত্র প্রদর্শনী থাকবে এলইডিতে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশাত্মবোধক গান এবং নাটক প্রদর্শন করবে। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কের স্থায়ী মিশন থেকে বাঙালি কমিউনিটিতে কোনো ধরনের পাবলিক অনুষ্ঠান না করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এটি করতে অনড় অধ্যাপক ইউনূসের থিঙ্ক ট্যাঙ্ক। এজন্য তারা বেছে নেয় ভিন্ন কৌশল। সে কৌশলের অংশ হিসেবে তার সফরে যুক্ত করা হয় 4 রাজনীতিককে, যারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। যুক্তরাষ্ট্র বিএনপি জানিয়েছে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে গেলে তার কোনো অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু এখন ডক্টর ইউনূসের সাথে দলটির মহাসচিব যাওয়ায় তাদের বাধ্য হয়ে কর্মসূচিতে যেতে হবে। এখন তাদেরকে এয়ারপোর্টে যেতে হবে। তবে অধ্যাপক ইউনূসের নিরাপত্তা টিমের লক্ষ্য স্থানীয় বিএনপি নয়, বরং জামাতে ইসলামীর একটি সংগঠন। এর নাম হলো মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা, যাকে সংক্ষেপে বলা হয় মনা। এটি জামাতে ইসলামীর একটি ছায়া সংগঠন। বাংলাদেশে যখন শেখ হাসিনার আমলে যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, তখন এর প্রতিবাদে সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংগঠনটি যুক্তরাষ্ট্রে বেশ বড় কিছু শোডাউন করেছিল। অধ্যাপক ইউনূসের টিমের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যদি বড় ধরনের শোডাউন করে, তাহলে বিএনপি ও মনার নেতা কর্মীদের দিয়ে শান্তি সমাবেশ করা হবে। সূত্রগুলো বলছে বিএনপির চেয়ে এর সফরে অধ্যাপক ইউনূস জামাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। শুধু জামাতকে নিয়ে গেলে প্রশ্ন উঠবে, তাই ঐকমত্য এবং আলোচনার কথা জানিয়ে বিএনপিকে টোপ দেওয়া হয়েছে। সে টোপ যথারীতি আগের মতোই গিলেছে বিএনপি। শুধু গিলেই নেই, তারেক রহমান তার অন্যতম বিশ্বস্ত প্রতিনিধিকে পাঠাচ্ছেন, আর এনসিপির এক নেতাকে নিয়ে যাচ্ছেন দুধ ভাত হিসেবে। নিউ ইয়র্ক সূত্রে জানা গেছে, বাইরে জামাতের লোকজন আওয়ামী লীগের বিপরীতে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করবে, আর ভেতরে অধ্যাপক ইউনূস সভা করবেন। সেই সভায় 4 রাজনীতিককে নিয়ে একই মঞ্চে বসবেন। তার জন্য আয়োজন করা হবে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের। উদ্দেশ্য হলো ওই অনুষ্ঠানের মঞ্চে বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি নেতাদের একসাথে তোলা হবে। অধ্যাপক ইউনূস মঞ্চে দাবি করবেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে সব দলের ঐক্য ও সিদ্ধান্তের ভিত্তিতে। বলবেন দলগুলোর মধ্যে যে দূরত্ব সেটি কেটে গেছে। নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে সে বিগত ফ্যাসিস্টদের, যেমনটা তিনি বরাবরের মতো বলে থাকেন। সেখানে দল 3টির ভূয়সী প্রশংসাও করা হবে। এই কৌশলের মাধ্যমে অধ্যাপক ইউনূস এক ঢিলে 2 পাখি মারার কৌশল নিয়েছেন। একদিকে জামাতের শক্তির মাধ্যমে আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচিকে ট্যাকেল করবেন, আর একদিকে বিএনপির মহাসচিবকে মঞ্চে রেখেই
ঘোষণা করবেন। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটির সিদ্ধান্ত নেবে সরকার। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে কোনো বিরোধ নেই, যেমনটা জুলাই ঘোষণাপত্র নিয়ে কেউ দ্বিমত করেনি। সূত্রগুলো বলছে এটার মাধ্যমে বিএনপিকে বসে আনার কৌশল নিয়েছেন অধ্যাপক ইউনূস। কারণ এটা সফল হলে বিএনপি সহ অন্যান্যদের পক্ষে ইউনূসের বিরুদ্ধে আর কোনো নালিশ দেওয়ার সুযোগ থাকবে না বলে ডক্টর ইউনূসের পরামর্শকরা মনে করছেন। তবে বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় কোনো ফোরামে আলোচনা না করে হাইকমান্ডের নির্দেশে এভাবে ডক্টর ইউনূসের কৌশলে পা দেয়ায় বিএনপির অনেক সিনিয়র নেতাই চটেছেন। দলটির একাধিক সিনিয়র নেতা মনে করেন, ফেব্রুয়ারিতে সরকার নির্বাচন দিতে চায় না বলেই দুই মিত্রকে দিয়ে নানা নাটক করাচ্ছে, আর বিএনপি সেসব নাটকে গিনিপিগ হচ্ছে। এখন দেখার বিষয়, নিউ ইয়র্কে বিএনপিকে আবার নতুন করে কি ধরনের গিনিপিগ বানাবেন অধ্যাপক ইউনূস। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হয়েছিল, ওটি নিয়ে বাংলাদেশে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, সেই উচ্ছ্বাসটি মিলিয়ে যেতে 15 দিন লাগেনি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন ভ্রমণ, যেটি আমাদের রাষ্ট্রের কোনো প্রয়োজন ছিল না। তিনি একটি পুরস্কার গ্রহণ করতে গিয়েছিলেন, যেটি তার একান্ত ব্যক্তিগত পুরস্কার ছিল, এবং সেই পুরস্কার গ্রহণ করার জন্য তিনি রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে লন্ডনে গিয়ে খুব একটি বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। সেখানে যে লাটবহর নিয়ে যান, সেই লাটবহরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, সেই লাটবহরের মধ্যে অর্থমন্ত্রী ছিল, আর অনেকে ছিল। অর্থমন্ত্রী ছিল কিনা আমার মনে নাই, বাট অনেকে ছিল। মানে ভাবটা দেখানো হচ্ছিল যে তারা গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এবং টিউলিপ সিদ্দিক থেকে শুরু করে ওখানে লন্ডনে যে সমস্ত লোকজন রয়েছে তাদের সহায় সম্পত্তি তারা ওখানে বাজেয়াপ্ত করে তারপরে শেষে বীরের বেশে বাংলাদেশে ফিরবেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম কাণ্ড কারখানা ঘটবে, যাতে করে বাংলাদেশ শেষে বগল বাজানো যায় যে তিনি লন্ডন বিজয় করে এসেছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট ব্যক্তিত্ব। তিনি সেই ব্রিটেনের রাজার কাছ থেকে পুরস্কার নেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিনা অ্যাপয়েন্টমেন্টে দেখা করেন, এবং প্রধানমন্ত্রীর হাত ধরে বলেন যে টিউলিপ সিদ্দিকে বাদ দাও, অমনি সে বাদ দেয়। তারপর সেটা তিনি বলেন, তোমার দেশে যে সকল আওয়ামী লীগের লোকজন আশ্রয় রয়েছে তাদেরকে এখনই গ্রেপ্তার করে আমার সঙ্গে প্লেনে দাও, আর আমি বাংলাদেশে এনে তাদেরকে সঙ্গে সঙ্গে জেলে ভরে দেখিয়ে দেই যে আল্লাহ আমাকে কত ক্ষমতা দিয়েছে। তো তার সে আশার গুড়ে বালি পড়েছে। তিনি লন্ডনে গিয়ে কিছুই করতে পারেননি, উল্টো নানাভাবে অপদস্থ হয়েছেন। এবং ওই সময়টিতে আওয়ামী লীগের লোকজন তার বিরুদ্ধে যে উল্লাস নৃত্য করেছে এবং তাকে অপদস্থ করার জন্য যে উদম তাণ্ডব চালিয়েছে, সেটা দেখে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, বিশ্বাস করেন, আমার খুব মায়া হয়েছে। তার সঙ্গে অন্যান্য যারা গিয়েছেন তাদের জন্য মায়া হয়েছে, এবং এখনও হচ্ছে। একসময় বাংলাদেশে যারা ব্যক্তি হিসেবে বেশ পরিচিত ছিলেন, ধরেন সাংবাদিক হিসেবে যারা পরিচিত ছিলেন, সম্মানিত ছিলেন, যাদেরকে দেখলে মানুষজন আদর যত্ন করতেন, সেই সমস্ত লোকজন কেবলই মাত্র ইউনূস সাহেবের সংস্পর্শ লাভের কারণে এখন এতটা ঘৃণিত, এতটা নিন্দিত হয়েছেন যে লোকজন তাদেরকে খুব বাজে বাজে ভাষায় গালাগাল করে, তাদেরকে দেখলে ঢিল মারতে চায়, তাদেরকে রাস্তায় যদি পায় তাদের কাপড় চোপড় খুলে নিতে চায়, তাদেরকে ধাওয়া দিতে চায়, তারপরে তাদেরকে খুব অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করে। এই জিনিসগুলো আমাদের আসলে দেখতে ভালো লাগে না। এর কারণ হলো, যে কোনো মন্দ দৃষ্টান্ত না, ওটা বড় হয়ে ফিরে আসে। আওয়ামী লীগ যে সকল মন্দ কাজগুলো করেছে তাদের জমানাতে, এখন দেখুন যে তাদের গ্রেপ্তারকৃত যে সকল নেতারা এখন জেলে আছেন, নিয়মিত কোর্ট কাছারিতে আসছেন, তাদের সাথে যা করা হয়েছে আওয়ামী লীগ এটা স্বপ্নেও কল্পনা করেনি। আবার এখন যে সকল কর্মকাণ্ড আওয়ামী লীগের লোকের সাথে করা হচ্ছে, আগামীতে এখন যারা এই সমস্ত কর্মকাণ্ড করছেন তাদের জন্য কতটা ভয়াবহ এবং নির্মম পরিণতি অপেক্ষা করছে তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে এখন যা কিছু দেখছি এটি অতীতে কখনো হয়নি। অতীতে শেখ হাসিনা দেশের বাইরে গেছেন, বিএনপির যারা লোকজন রয়েছেন তারা সেখানে বিদ্রোহ করেছেন, বিপ্লব করেছেন, বিক্ষোভ প্রদর্শন করেছেন, লন্ডনে করেছেন, আমেরিকাতে করেছেন, এবং আমেরিকাতে যখন ওয়াশিংটন ডিসিতে করেছেন, নিউ ইয়র্কে করেছেন, তখন লন্ডন থেকে শত শত মানুষ গেছেন শেখ হাসিনাকে অপমান করার জন্য। শেখ হাসিনা যে হোটেলে গিয়েছেন, তো সেই হোটেলের উল্টো দিকে দাঁড়িয়ে যখন তারা বিক্ষোভ করছিল, শেখ হাসিনা সাহস করে তাদের কাছে এগিয়ে গেছেন, তাদেরকে চা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু দেখুন সেই পরিস্থিতি এখন
এতটা মানে যাকে বলা হয় অগ্নিগর্ভ হয়ে গেছে যে লন্ডনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তখন পরিস্থিতি এমন উত্তপ্ত ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস হোটেল থেকে বের হয়ে শেখ হাসিনার মতো সাহস করে বিক্ষোভকারীদের সামনে দাঁড়াবেন, বাংলাদেশে এমন কোনো বদ্ধোন্মাদ আছে যে পরামর্শ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেবেন? বা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিস্থিতি কেমন ছিল যে তিনি সাহস করে তাদের সামনে যাবেন? এতটা পরিবর্তন হয়ে গেছে এবং ডে বাই ডে যাকে বলা হয় এই ঘটনাগুলো ঘটছে। আপনি দেখেন এই যে সর্বশেষ যখন মাহফুজ গেল লন্ডনে, তো তাকে টার্গেট করে লন্ডনে না আমেরিকাতে তো নিউ ইয়র্ক শহরে বা তাকে টার্গেট করে যেভাবে ডিম মারা হলো, খুব শিল্পসম্মত। এক একজনের পকেটে 10টা-12টা করে ডিম নিয়ে এসেছেন। তো সেই ডিমগুলো গাড়িকে টার্গেট করে এমনভাবে মেরেছেন, আমরা যেভাবে একেবারে বাস্কেটবলে বল ফেলার জন্য যেভাবে টার্গেট করি, তারপরে যেভাবে মানে বেলুন ফাটানোর জন্য অনেক সময় যে আমরা যারা আনকোরা শুটার পার্কে গিয়ে ওই যে আমরা বেলুন ফুটাই গুলি করে, তো দেখা যাচ্ছে যে একটা বেলুন ফুটাতে সেই একেবারে চোখ মানে এক চোখ বুজে তারপর শেষে খুব সিরিয়াসলি মানে আমার এই বেলুন ফাটাতেই হবে, তারপরে একটা গুলি করি। এই পার্কে দেখে না যে বন্দুক দিয়ে যে গুলি করে বেলুন ফাটায়, ছোটো ছোটো বেলুন, তো ওইরকম। তো অনেক লোক এটাকে একটা বিনোদন হিসেবে নিয়েছেন। সে গাড়িটা, মাহফুজের গাড়িটা আছে, সেই গাড়ির নির্দিষ্ট জায়গায় ডিমটা ফাটাতে হবে, এই জন্য হাতে ডিম নিয়ে সময় নিয়ে টার্গেট করে একদম এক চোখ বন্ধ করে সুন্দরভাবে যে স্টাইল করে মানে ডিম ফাটানো হয়েছে, ডিম ছোড়া হয়েছে, এটা রীতিমতো একটা বিনোদনে পরিণত হয়েছে। এবং সেই বিনোদন লন্ডনে যেভাবে হয়েছে তার সে নিউ ইয়র্কে মাহফুজের সাথে বহু বেশি হয়েছে। আর আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কেমন হবে সেটা 22 তারিখে না আসা পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারছি না। তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইলিউশনের উপর থেকে, অর্থাৎ কল্পনার উপর ভেসে বা নিজেকে অতি মূল্যায়ন করে তিনি যেভাবে গত 1 বছরে ব্যাটিং করার চেষ্টা করেছেন, প্রায় তার সব ব্যাটিংগুলো হিতে বিপরীত হয়েছে। তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি যতটা আশাবাদী ছিলেন, তিনি জলবায়ু সম্মেলনে যেতে পারেননি বা যাননি, এই কারণে যে তাকে সেই প্রেসিডেন্ট একটা ব্যক্তিগত বৈঠকের সুযোগ দেয়নি। তিনি যেভাবে আশা করেছিলেন নরেন্দ্র মোদীর উপর প্রভাব বিস্তার করবেন, তার হাতটা জড়িয়ে ধরবেন এবং শেখ হাসিনার বলয় থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসবেন, সেই নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি পার্সোনালি কোনো বৈঠক করতে পারেননি। অভিমান ভাঙা তো দূরের কথা, যতটুকু হয়েছে তাতে করে তার আরও মান সম্মান নষ্ট হয়েছে। এইভাবে তিনি একের পর এক কাণ্ড করে যাচ্ছেন। তিনি দুবাইতে গিয়ে দুবাইয়ের আমিরের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, অথচ বাংলাদেশ থেকে প্রচার করা হয়েছিল যে তিনি টেলিফোন করে আমিরকে টেলিফোন করে সমস্ত বাংলাদেশিকে ছাড়িয়ে এনেছেন। তো তাই যদি হয় তাহলে দুবাইয়ের আমিরের তো বাংলাদেশে আসা উচিত, কিন্তু তিনি যখন দুবাই গেলেন তখন দুবাইয়ের আমিরের সঙ্গে, শাসকের সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে বা আবুধাবির কোনো শাসকের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়েছে, এরকম কোনো ঘটনা কি আপনার জানা আছে? নেই। এরকম মানে অদ্ভুত সব কাণ্ড তিনি করে যাচ্ছেন, বা তার যারা লোকজন রয়েছেন তারাও অদ্ভুত কাণ্ড করছেন, যেটা আমরা তাদের কাছে আশা করছি মানে কখনো করিনি। তো যেটা বললাম যে তারা যে কর্মকাণ্ড করছেন তার সঙ্গে আবার পাল্লা দিয়ে এখন দেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো ঠিক ওইরকম অনেকেই সেরকম ভাড়ামো শুরু করেছেন। বিএনপি ভাড়ামো করছে, জামাত ভাড়ামো করছে, ছোট ছোট যারা রাজনৈতিক দল, যারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারেন না, সেই সমস্ত লোকজন এখন জাতিকে সবক দিচ্ছেন কী করে পিআর হবে, কী করে সংবিধান হবে, কী করে জাতীয়তাবাদ রচিত হবে, কী করে বাঙালি জাতীয়তাবাদকে কবর দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ, ইসলামী জাতীয়তাবাদ চালু করতে হবে, কীভাবে 1947 থেকে বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হবে। এই ভাড়ামোগুলো এই সময়টাতে শুরু হচ্ছে। তো সেই দিক থেকে লন্ডনের যে বৈঠকটি হলো, সেই বৈঠকটি একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্টেক অফ বিএনপি আমার কাছে মনে হয়েছে। এবং সেই দিন থেকে বিএনপির যে মেরুদণ্ড বা বিএনপি সম্পর্কে সরকারের যে ভয়, সেই ভয়টা কেটে গেছে। বিএনপিকে যে কেনা যায়, বিএনপিকে যে পাওয়া যায়, বিএনপিকে ইচ্ছা মতো ডাক দিলে বিএনপি চলে আসে, আবার বিএনপিকে তাড়িয়ে দিলে বিএনপি রাগ করে না, আবার ডাক দিলে চলে আসে, এটা আলটিমেটলি সরকার কিন্তু বুঝে গেছে। আমরা যেটা দেখেছিলাম যে ইতিপূর্বে নাকি 7-8 বার চেষ্টা করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার জন্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ঢাকাতে, উনি দেখা দেননি। কিন্তু পরবর্তীতে যখন তিনি বিপদে পড়লেন, বিএনপিকে যখন ডাকলো, বিএনপি অমনি হুড় করে সেখানে চলে গেল। অথচ বিএনপি বলতে পারতো যে না, আপনার সাথে 6-7 বার আমরা দেখা করতে চেষ্টা করেছি, আপনি আসেননি, তো আপনার সঙ্গে দেখা হতে পারে, বাট নট ইন ইউর অফিস, কাম টু আওয়ার অফিস, আমাদের অফিসে আসেন, অসুবিধা কী? আপনি এত জায়গাতে যান,
তো বিএনপির অফিসে গেলে অসুবিধা কি, এই কথা বিএনপি বলতে পারেনি। দ্বিতীয়ত, যেভাবে একটা ভাইব তোলা হয়েছিল তারেক রহমান সম্পর্কে, যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, জিয়াউর রহমানের অনুলিপি, কার্বন কপি, এবং আগামীতে তার নেতৃত্বে বাংলাদেশে একটা বিরাট, যাকে বলা হয়, সম্ভাবনা তৈরি হবে, গণতন্ত্রের একটা সূতিকার হিসেবে তিনি আসবেন, অবিসংবাদিত নেতা হিসেবে আসবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার যে বৈঠকটি, সেই বৈঠকটি তারেক রহমান সাহেবকে রীতিমতো এমন একটা জায়গাতে নিয়ে গেছে। এখন তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল সাহেব, সালাউদ্দিন সাহেব, এই তিনজনের মধ্যে বেসিক্যালি কতটুকু পার্থক্য রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে, এটা আমরা আলাদা করতে পারছি না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান সাহেব, সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, তারপর শেষে বিএনপির অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন, গয়েশ্বরবাবু, নজরুল ইসলাম খান, ডক্টর মঈন খান, তাদের মধ্যে তিনি কাকে গুরুত্বপূর্ণ মনে করেন সেটা এখন প্রশ্ন সাপেক্ষ। অর্থাৎ তিনি যার দিকে হাসি মুখে তাকাচ্ছেন তার জীবনে পূর্ণিমা চলে আসছে। তো লন্ডন বৈঠকের পরে আসলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস উপরে উঠেছেন, বিএনপি নিচে নেমেছে। অন্যদিকে এই লন্ডন বৈঠকের ফলে যেভাবে জামাতের একটা ভাইব ছিল, মনে করা হতো যে জামাত সরকার চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যা বলবে তাই তিনি শুনবেন। তো সেই জামাতের যে গুরুত্ব যমুনাতে এই লন্ডন বৈঠকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে লন্ডনে তারেক সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা হাই লেভেল ডিপ্লোম্যাসি, এবং সেই ডিপ্লোম্যাসিতে তিনি জয়লাভ করেছেন। বিনিময়ে বিএনপি এবং জামাতের সর্বনাশ তিনি ঘটিয়ে দিয়েছেন লন্ডন বৈঠকের মাধ্যমে। আর আওয়ামী লীগের দ্বারা, তারপরে ব্রিটিশ সরকার দ্বারা, টিউলিপ সিদ্দিকীর দ্বারা তিনি যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন, সেই বিব্রতকর পরিস্থিতিকে তিনি ভুলিয়ে দিতে পেরেছেন এই দুটো দলকে মোটামুটি একটা রামধরা খাইয়ে। এখন দ্বিতীয়বার আবার তিনি বিএনপি এবং জামাতকে রামধরা দিতে যাচ্ছেন, একই সঙ্গে এনসিপিকে। গতবার তো এনসিপিকে দেওয়া হয়েছে পরোক্ষভাবে, জামাতকে আর বিএনপিকে ডাইরেক্টলি, আর ইনডাইরেক্টলি এনসিপিকে। তারেক রহমান সাহেবের সাথে আলাদা বৈঠক করে এনসিপিও রাগ করেছিল। কিন্তু এইবার যেটা হলো, এই তিনটি দলকে, এনসিপিকে, বিএনপিকে এবং জামাতকে একসাথে ত্রয়ী করে রামধরা দেওয়ার জন্য তিনি সেই নিউ ইয়র্কে যে তার জাতিসংঘ মিশন, সেই মিশনের যে সফরসঙ্গী করেছেন রাজনৈতিক দলের নেতাদেরকে, এই সফরসঙ্গী করার মাধ্যমে এই তিনটি দলের যে অবশিষ্ট ইমেজ ছিল, সেই ইমেজটি এখন হাস্যকর পর্যায়ে, অগুরুত্বপূর্ণ পর্যায়ে, এবং জনগণের সামনে আগামীতে উঁচু কথা বলার মতো ভবিষ্যতে এদের আর কোনো অবস্থা থাকবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্যই মূলত তিনি তাদেরকে আমেরিকায় নিয়ে যাচ্ছেন। এখন এটা তিনি নিয়ে যাচ্ছেন নাকি এনসিপি, জামাত এবং বিএনপি তারা যুগপৎভাবে সেখানে যাচ্ছে, এটা আমরা বলতে পারবো না। কিন্তু এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশে প্রচুর সমালোচনা হচ্ছে। দ্বিতীয়ত, আমেরিকাতে যাওয়ার পরে তাদের জন্য যে পরিণতি অপেক্ষা করছে, বা সেখানে যে কি ঘটনাগুলো ঘটবে, এখন বাংলাদেশের একেবারে রাস্তার একটা চা দোকানদারও মুখস্থ বলে দিতে পারে যে এই ঘটনাগুলো ঘটবে, এবং ওখান থেকে তারা ফেরার পরে কী ধরনের একটা পরিস্থিতি দেশে এবং দেশের বাইরে হবে, এবং তারা আমেরিকার মাটিতে বাঙালি কমিউনিটির মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে যাবে, কিংবা আমেরিকার প্রশাসনে তাদের অবস্থা কেমন তৈরি হবে, এটা এখন বাংলাদেশের চায়ের দোকানদারও বুঝতে পারছে। বোঝার চেষ্টা করুন, আমেরিকাতে যে সকল দেশের সরকার প্রধানরা আসবেন, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তার লাটবহর এবং লাটবহরের সঙ্গে তিনি তার সঙ্গী সাথী রূপে বলেন, কেউ কেউ ঠাট্টা করে বডিগার্ড বলার চেষ্টা করছেন, কেউ কেউ প্রক্সি বলার চেষ্টা করছেন, কেউ তাদেরকে আরও কথা, মানে এগুলো বলবো না, এগুলো বলা যাবে না, বলার চেষ্টা করছেন। তো এদের আমেরিকাতে গমনের ফলে ওখানে যে নাটক মঞ্চস্থ হবে, যে দৃশ্য রচনা হবে, এবং ওখানে যে কৌতুক হবে, ক্রিয়া হবে, পুতুল নাচের রীতিকথা রচিত হবে, তা পুরো নিউ ইয়র্ক পুলিশ ওই এলাকার বাসিন্দাদেরকে যে বিনোদন দেবে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে যে একটা ঐতিহাসিক বিনোদন দেবে, সেই বিনোদনের ফলে যারা এখানে খেলবেন তাদের অবস্থা কী হবে আমরা বলতে পারি না। কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে এই খেলাধুলা হবে, তাদের অবস্থা যে কী হবে রাজনীতিতে, এটা ভাবতেই আমার নিজের কাছে খুব শরম লাগছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।